5 আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান এবং তার পরপরই ছাত্রদের সমর্থন নিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় বসেন। সেই সময় অন্যান্য সকল বাংলাদেশির মতোই আমি নিজেও চেয়েছিলাম আওয়ামী লীগের গত 15, 16, 17 বছরে তাদের যে একনায়কতন্ত্র, স্বৈরাচার বা গণতন্ত্রকে সামনে যেতে বাধা দেয়া বা ভোট ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়া, এই বিষয়গুলো যেন থেমে যায় এবং একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। আমরা দেখেছিলাম ভিন্ন এক স্বপ্ন, কিন্তু এখন যা দেখছি সেটা স্বপ্ন নয়, সেটা দুঃস্বপ্ন। এবং এই দুঃস্বপ্নটা আমরা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করি, আমরা যারা 71কে সমর্থন করি, আমরা যারা জানি যে 71-এ কতটা বর্বর ছিল পাকিস্তানি বাহিনী এবং তাদের এই দেশীয় বন্ধুগণ বা রাজাকার আল বদর আল শামসের সদস্যরা, এবং এই সদস্যরা প্রত্যেকেই ছিল বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য, অর্থাৎ জামাত শিবিরের নেতৃবৃন্দ। তাদের মধ্যে একজন হচ্ছেন এটিএম আজহার সাহেব। এই ভদ্রলোক যুদ্ধাপরাধী, একজন রাজাকার, এবং যুদ্ধে তার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ এসেছে এবং অভিযোগে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু এই ছাত্র জনতা এখানের মধ্যে বর্তমানে নেই, গুটি কয়েক কিছু ছাত্র রয়েছে যাদের এখনো নিচের চুল তো পরের কথা, মুখের চুলও এখনো ভালো করে উঠেনি, দাড়ি গোঁফ গজায়নি। তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কাজটা করেছে সেটি হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধ অপরাধীকে তারা ছেড়ে দিয়েছে এবং সেই অপরাধী সম্মানের সাথে বুক ফুলিয়ে যেই দেশের মাটিতে এখনো তিনি হাঁটছেন, সেই দেশের মাটি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তে ভেজা ছিল। এই মাটিটা আমাদের নিজের করে নিতে প্রায় 2 লক্ষ নারী তাদের সম্মান ইজ্জত বিক্রি করতে বাধ্য হয়েছে। এই 2 লক্ষ নারী তাদের সম্মান এবং ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের আব্রু সবকিছুই হারিয়েছে পাকিস্তানি বাহিনী এবং তাদের বন্ধু বান্ধব তথা রাজাকারদের হাতে। এবং বর্তমানে এই ভয়ঙ্কর যুদ্ধাপরাধী যারা আছে তারা একে একে খালাস পাচ্ছে। বেশ কয়েকটি খবর আপনাদেরকে এখন দেখাই। বিবিসি নিউজে বলা হচ্ছে, আমার অপরাধ কি ছিল? 13 বছর পর কারামুক্ত হয়ে জিজ্ঞাসা এটিএম আজহারের। খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহার। খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। এই লোকটি জামাতের ভারপ্রাপ্ত আমির ছিলেন। আপনার নামটি সার্চ করলে গুগলে, উইকিপিডিয়ায় তার সম্পর্কে বেশ কিছু তথ্য পাবেন। লোকটি শুধু নেতা নয়, লোকটি ভয়ঙ্কর একজন মানুষ। তার বিরুদ্ধে কি কি অভিযোগ প্রমাণিত হয়েছে সেটা জানলে আপনারা আটকে উঠবেন। এই ভদ্রলোক প্রায় 1000-এর উপর হিন্দু হত্যা করেছে 1971 সালে। এই ভদ্রলোক গর্ভবতী নারীকে 19 দিন ধরে তাকে একটানা ধর্ষণ করেছে। চলুন আমরা একটু দেখে আসি এই ভদ্রলোক
কি কি করেছেন, তার কি কি জান্নাতি কাজ, সেটা একটু দেখে আসি। উইকিপিডিয়া তথ্য মতে বলা হচ্ছে 2012 সালে 22 আগস্ট মগবাজার থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে 5টি। এর মধ্যে গণহত্যা, হত্যা ও অপহরণের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। সে সময় তিনি জামাতে ইসলামের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে মামলার প্রসিকিউটর ছিলেন নূরজাহান মুক্তা। তার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন প্রবীণ আইনজীবী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শিশির মনির এবং ইমরান সিদ্দিক। একজন নারী সাক্ষ্য দেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আজহারুল ইসলাম রংপুর টাউন হলে এক গর্ভবতী নারীকে টানা 19 দিন ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। 2014 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বেশ দুর্দান্ত একটা ক্যারিয়ার এই ভদ্রলোকের। তিনি ঝাড়ুয়াবিল গণহত্যায় জড়িত ছিলেন, যেখানে 1200-রও বেশি হিন্দু নিরীহ বেসামরিক, এছাড়া রংপুর টাউন হলে এক গর্ভবতী নারীকে ধর্ষণের ঘটনায় মুক্তিবাহিনীর এক সদস্য ও তার ভাইকে আলবদর ক্যাম্পে নির্যাতনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে রংপুরে 10 জন হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সে মামলায় তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হন। তাহলে এক মামলায় তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছিল তার মধ্যে দুটো হচ্ছে খুবই ভয়ঙ্কর। একটি হচ্ছে তিনি ঝাড়ুয়াবিল গণহত্যায় জড়িত ছিলেন, যেখানে 1200 বেসামরিক হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়। কল্পনা করতে পারছেন? 1200 শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তাদেরকে হত্যা করে এই লোকটি। এবং তিনি ছিলেন আলবদর একজন নেতা, এবং এই ভদ্রলোক রংপুর টাউন হলে একজন গর্ভবতী নারীকে টানা 19 দিন তিনি র্যাপ করেন, এবং এই সমস্ত যুদ্ধাপরাধের কারণে ভদ্রলোককে মৃত্যুদণ্ড দেয়া হয়। এমন একটি জঘন্য, এমন একটি দানবকে আইনের আওতায় নেওয়া হয়, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোক এখন সম্মানের সাথে খালাস পেয়ে বের হয়ে এসেছেন। তিনি এখন বুক ফুলিয়ে হাঁটছেন। 30 লক্ষ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন, যে নারীটিকে 19 দিন ধরে ধর্ষণ করা হয়েছিল, সে নারীটি, তার পরিবার, তাদের যে আত্মত্যাগ, সবকিছুই আজকে মাটির সাথে মিশে গেল। সবকিছু আজকে ধূলিসাৎ হয়ে গেল। 71-এর চেতনা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন, তখনকার যে চেতনা, তখনকার যে আবেগ, তখনকার দেশের জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়ে যাওয়ার যে স্পৃহা ছিল, সবকিছুই এখন ধূলিসাৎ হয়েছে, শূন্যে মিশে গিয়েছে। এসবের অস্তিত্ব বর্তমান বাংলায় এখন নেই। বর্তমান বাংলায় শুধু একটাই বিষয় দেখা যায়, সেটি হচ্ছে পাকিস্তান প্রেম এবং 1971-কে মাটির সাথে মিশিয়ে দেওয়া। এমন চলতে থাকলে আজ থেকে 10 বছর পরের যারা শিশু আসবে, তারা 71 সম্পর্কে একটা শব্দও জানবে না। তারা মুক্তিযোদ্ধা কি জিনিস, মুক্তিযুদ্ধ কি জিনিস,
1966 কি জিনিস, 1969 কি জিনিস, ভাষা আন্দোলন কি জিনিস, 71 কি জিনিস, মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধ 9 মাস ধরে, যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল 9 মাস ধরে, বাংলাদেশের আপামর জনগণ, কৃষক থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত রাস্তায় নেমে যুদ্ধ করেছিল, সেই সমস্ত কিছু রূপকথার গল্পের মতো মনে হবে। তারা শুধু চিনবে জামাতে ইসলাম, তারা চিনবে উগ্রবাদী ইসলাম, তারা হবে জঙ্গি। এখন আমরা কিন্তু কোনো মুক্তিযোদ্ধার পাবো না, আমরা এখন বাংলাদেশে পাবো শুধু ইসলামিক জঙ্গি। এই ব্যাপারটি যখন ঘটে, যখন রায়টি হয়, তখন বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান তিনি বলেন এনসিপিকে বর্জনের ঘোষণা দেন তিনি, এবং তিনি বলেন জামাতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান। এনসিপিকে বর্জনের ঘোষণা দিয়ে সঙ্গীত শিল্পী শায়ান, খবরটি ইত্তেফাকে এসেছে, দৈনিক ইত্তেফাকে। এবার বলুন, 1971 মুক্তিযুদ্ধ চেতনা এবং 71 সালে আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেই সহযোগিতা ছিল, ভারতের যেই সাহায্য ছিল, বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে ভারত জায়গা দেয়, বাংলাদেশকে অস্ত্র দেয়, প্রশিক্ষণ দেয়, এবং মিত্রবাহিনীর সহযোগিতায় আমরা পাকিস্তানকে পরাজিত করেছিলাম। সেই পাকিস্তান এখন বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, সেই পাকিস্তান এখন বাংলাদেশের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী দেশ হিসেবে পরিচিত হচ্ছে। বাংলাদেশের বর্তমানের জনগণ 71কে ভুলে গিয়েছে। আমি বলছি না ভারতকে বুকের সাথে আগলে রাখো, কিন্তু বাংলাদেশের মুসলিম জনগণ এখন নিজেদের মা বোনের ধর্ষণকারী, নিজেদের মা বোনের খুনিকে, নিজেদের মা বোনের উপরে যৌন নির্যাতনকারীকে বুকে আগলে ধরেছে। বাংলাদেশের জনগণ 30 লক্ষ যে শহীদ হয়েছিলেন, তাদের হত্যাকারীকে এখন নিজেদের পরম এবং চরম বন্ধু ভাবছে। বাংলাদেশের জনগণ মনে করছে পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে ভাই ভাই। যে পাকিস্তানের ইতিহাস, যে পাকিস্তানের নির্যাতন, যে পাকিস্তানের শোষণ, যে পাকিস্তানের জুলুম, যে পাকিস্তানের নিপীড়ন 1952 থেকে 1971 পর্যন্ত আমরা জেনে এসেছি, আমাদের বাবারা, আমাদের দাদারা আমাদেরকে বলে এসেছে, এবং তার সবকিছু ডকুমেন্টেড, বিশ্বব্যাপী বিভিন্ন পত্র পত্রিকায়, ভিডিওতে সবকিছু যেখানে ডকুমেন্টেড, সবকিছুকে আমরা এখন এক পাশে রেখে, সবকিছুকে আমরা এখন ভুলে গিয়ে আমরা পাকিস্তান প্রেমে উজ্জীবিত হচ্ছি। যেখানে একটা মানুষকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সেখানে 30 লক্ষ, 3 মিলিয়ন, বিশাল একটা সংখ্যা। 30 লক্ষ ধরে নিলাম, যে 30 লক্ষ না, 20 লক্ষ ধরলাম, 20 লক্ষ যদি ধরি, তাও তো একটা বিশাল একটা সংখ্যা। এবং এত বড় জনগোষ্ঠীকে হত্যার পর, মাত্র 9 মাসে হত্যার পর, আমরা সেই জাতির সাথে এখন বন্ধুত্ব করছি। আওয়ামী লীগ পরের কথা, যেই কাজটা বিএনপি করেনি, যেই কাজটা স্বৈরশাসক হিসাবে পরিচিত জনাব এরশাদ করেনি, সেই কাজ দুদিনের বাচ্চারা করছে। মূল ট্রাম্প কার্ড ইসলাম। এই পাকিস্তানিরা কতটা বর্বর ছিল সেটা তো আমরা এখন আর বললেও কেউ বিশ্বাস করবে না। গ্রামের পর গ্রাম তারা পুড়িয়ে দিয়েছে, সবাইকে একসাথে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করেছে। ছোট ছোট শিশুকে, 2 বছর 3 বছরের শিশুকে পর্যন্ত তারা বলাৎকার করেছে। বলাৎকার করার পর তাদেরকে দেয়ালে আছাড় মেরে হত্যা করেছে। সেই বর্বর নৃশংস, মানে এর চেয়ে নিকৃষ্ট জাতি কি আর আছে আমাদের সভ্য সমাজে? তাদের সাথেই বাংলার তৌহিদি জনতা এখন বন্ধুত্ব করেছে, তাদের সাথে ভাতৃপ্রেমে তারা এখন এতটাই মানে বেসামাল যে তারা এখন আর
কিছুই বুঝতে পারছে না। তারা মনে করছে পাকিস্তানের মতো পুত পবিত্র, পাকিস্তানের মতো শুভাকাঙ্ক্ষী, পাকিস্তানের মতো ওয়েল উইশার, পাকিস্তানের মতো আন্তরিক, পাকিস্তানের মতো হেল্পফুল জনগণ এবং সরকার আর কেউ নেই। বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে এখন পাকিস্তান। 1971 ডিলেট হয়ে গিয়েছে, মুক্তিযুদ্ধ ডিলেট হয়ে গিয়েছে, 1969, 66, 52, প্রায় 52 থেকে 71 পর্যন্ত যে বিশাল সংগ্রাম, সবকিছু এখন আমাদের মাথা থেকে মুছে দেয়া হয়েছে। এটিএম আজহারের মতো এরকম ভয়ঙ্কর রাজাকার যুদ্ধাপরাধী এখন বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, যার উপর 1200 বেসামরিক হিন্দুকে হত্যার অভিযোগ এবং অভিযোগটা প্রমাণিত। যিনি গর্ভবতী নারীকে 19 দিন ধরে ধর্ষণ করেছেন রংপুর টাউন হলে। এরকম ভয়ঙ্কর অপরাধী আজকে ঘুরে বেড়াচ্ছে বাংলার জমিনে, বাংলার মাটিতে, এবং এই লোকটি এখন বুক ফুলিয়ে রাজপথে সমাবেশ করছে। লোকটি হয়তো পরবর্তী নির্বাচনে দাঁড়াবে, সরকার গঠন করবে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী হবে। 1971 সালে যাদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা বা দাদারা অবস্থান নিয়েছিলেন, আমাদের মা, দাদি, নানি যারা অবস্থান নিয়েছিলেন, তাদের সেই বাংলাদেশ আজকে সেই পাকিস্তানি এবং পাকিস্তানি দোসরদের হাতে। একবার কি বুঝতে পারছেন, যদি সেই শক্তি আবার ক্ষমতায় আসে, বাংলাদেশে যদি এখন 2 কোটির কাছাকাছি হিন্দু ধর্মাবলম্বী থেকে থাকেন, তাদের অবস্থা কি হবে? সেই সময় মেরেছে 1200, এখন 12,000 মারবে, হয়তো 12 লক্ষ মারতে পারে। কে থামাবে? পুরো বাংলাদেশ আজ এমন জঙ্গিবাদে পরিণত হয়েছে। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে এখন ব্রিটিশ পার্লামেন্টে কথা হচ্ছে, বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে ট্রাম্প প্রশাসন কথা বলছে, বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে বারবার কথা বলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের সাথে কোনো দেশের সম্পর্ক এখন আর নেই। খোদ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। আমেরিকার ভিসা খুবই সামান্য, যুক্তরাজ্যের ভিসা হয়তো অল্প কিছু দেওয়া হয়, ভারত তো ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছে। হয়তো কিছু মেডিকেল ভিসা তারা দেয়, কিন্তু ট্রাভেল ভিসা বা অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সবগুলো একদম বন্ধ। ভিসা বন্ধের কারণে প্রবাসী যারা রয়েছেন, তারা যে প্রবাসী গিয়ে কিছু করবেন সে পথ বন্ধ। আমাদের মিস্টার ইউনুস দিল্লি থেকে ইউরোপের রাষ্ট্রদূতদের বলেছেন যে বাংলাদেশে আসেন, আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তারা এসেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাংলাদেশ থেকেই প্রবাসে পাঠানোর বা ভিসা সংক্রান্ত কাজগুলো নিয়ে আপনারা বাংলাদেশেই বসে করেন, কিন্তু তারা সাড়া দেয়নি। এমনকি ইউরোপে পর্যন্ত বাংলাদেশের জনগণ যেতে পারছে না। আজকের খবর দেখলাম, একটু আগে সকালবেলায় নাকি বিকালবেলা দেখলাম। এবার আপনারা আমাকে বলুন, এই বাংলাদেশ আমরা কি চেয়েছিলাম? যারা 5 অগাস্ট হাসিনা সরকারের তথাকথিত বর্বরতার বিরুদ্ধে যারা কথা বলছিল, বা এটা দেখে আমরা অনেকে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, আমরা কি আজকে এই দিনটা চেয়েছি? হাসিনা স্বৈরাচার ছিল, ভালো কথা, বিচার হোক, ভালো কথা। অপরাধ করলে তার বিচার হবেই হবে, সেটা আমার বাবা করলেও বিচার হবে, আপনার বাবা করলেও বিচার হবে। কিন্তু ইতোমধ্যে যেই লোক 1200, 1200 বেসামরিক হিন্দুকে হত্যা করার দায়ে অভিযুক্ত এবং অভিযোগ প্রমাণিত, সেই লোক আজ মুক্ত। সেই জঙ্গিবাদ,
সেই ৭১ বিরোধী শক্তি আজকে আবার জীবন্ত হয়েছে। এই মুহূর্তে যদি এদেরকে প্রতিরোধ করা না যায়, থামানো না যায়, এদেরকে এদের যে মূল রয়েছে, এদের যে শিকড় রয়েছে, এই শিকড়কে যদি এই মুহূর্তে ধ্বংস করা না যায়, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না আদিবাসী, শুধুমাত্র মুসলিম থাকবে। এবং আফগানিস্তান বা পাকিস্তানের অবস্থা, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, যতটা নিচু অবস্থানে রয়েছে, বাংলাদেশ তার চেয়েও ভয়ঙ্কর বাজে অবস্থানে যেতে যাচ্ছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে উগ্রবাদী সরকার এবং উগ্রবাদী জনতা ক্ষমতায় জেকে বসেছে, তাদের হাতে বাংলাদেশ কখনোই সামনে এগিয়ে যাবে না। এরা পুরো বাংলাদেশকে, বাংলাদেশের প্রগতিশীলতাকে, বাংলাদেশের সমৃদ্ধিকে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে এবং যে নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক পরিবেশ যাই ছিল সবকিছু ধ্বংস করে একটি নরকুণ্ডে পরিণত হবে। ধন্যবাদ।